Dear students, good morning, all of you. How are you? I am fine. I hope you are well. By the grace of Almighty Allah, today is our sixth session about tensor structures for class 4 and 5. Today's discussion about future perfect tense. Dear students, you will be very careful about this tense because this tense is like difficult as like past perfect tense. So today I will explain in details about future perfect tense. I hope you will understand and learn something. So okay, future perfect tense জিনিসটা কি? Future perfect tense এর অর্থ হচ্ছে পুরা গঠিত ভবিষ্যৎকাল, অর্থাৎ ভবিষ্যৎকালে দুইটা কাজ ঘটবে। একটা কাজ একটু আগে ঘটিবে, আরেকটি কাজ একটু পরে ঘটিবে। এরূপ যখন বোঝাবে তখন ভার্বের ফিউচার পারফেক্ট টেন্স হবে। তবে মনে রাখবে যে কাজটা আগে সংঘটিত হইবে ভবিষ্যতে সেটাই কিন্তু ফিউচার পারফেক্ট টেন্স, এবং যে কাজটা পরে সংঘটিত হবে সেটা হবে ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সংজ্ঞাটা আমি সুন্দর করে সাজিয়ে বলি। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে বা পূর্বে সংঘটিত হবে উহার পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে সংঘটিত হবে উহা ফিউচার ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স পড়েছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস পার্সন নাম্বার অনুসারে শ্যাল বা উইল, বেস ফর্ম অফ ভার্ব, অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা, এই টেন্স চিনিবার উপায়ের জন্য আমরা সাধারণত ইয়া থাকিব, ইয়া থাকিবে অথবা ইয়া থাকিবেন যুক্ত থাকবে এবং পূর্বে কথাটা উল্লেখ থাকবে। তাহলে আমরা বুঝলাম যে ইয়া থাকিব, ইয়া থাকিবেন অথবা ইয়া থাকিব যুক্ত থাকবে এবং পূর্বে কথাটা উল্লেখ থাকবে। আর এই ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, দেখো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তোমাদেরকে এর পূর্ব বলেছিলাম যদি কোনো সেন্টেন্সে হ্যাভ থাকে বা হ্যাজ থাকে বা হ্যাড থাকে তাহলে তারপর করেই ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এক্ষেত্রেও তারই পুনরাবৃত্তি ঘটেছে, যেমন শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এরপরে কিন্তু দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল চলে আসছে। তো কাজে গ্রামারে ভার্বের পাস্ট পার্টিসিপলের অনেক গুরুত্ব। এই যে প্রেজেন্ট থেকে পাস্ট টেন্স করা বা পাস্ট টেন্স থেকে পাস্ট পার্টিসিপল করা, অনেক ভার্ব তোমাদেরকে মনে রাখতে হবে এগুলোর প্রয়োগের জন্য। তাহলে ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে আমাদের কি সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, B3 অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন আমরা যাব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা যাই তাহলে খেয়াল করো, যেমন সে আসিবার পূর্বে আমরা কাজটি করিয়া থাকিব। ওই যে বলছিলাম ইয়া থাকিব, করিয়া, ইয়া থাকিব, ইয়া থাকিবে বা ইয়া থাকিবেন যুক্ত থাকে। তাহলে এখানে দুইটা কাজ, সে আসিবার আর একটা হচ্ছে আমরা কাজটি করিয়া থাকিব। তাহলে এখন এই কাজটার পূর্বে এই কাজটা শেষ হবে, এটা আমাদের বোঝাই যাচ্ছে। তাহলে এটাই হবে এফপি, ফিউচার পারফেক্ট। এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। এখন আমাদের এইটুকু
আগে নিতে হবে। তাহলে কি হবে স্ট্রাকচার? উই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ করা মানে হচ্ছে ডু, ডু ডিড ডান, কাজটি অবজেক্ট দা ওয়ার্ক, ঠিক আছে? উই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক, তারপরে আসবে বিফোর। এখন বিফোরের পরে হি কামস অথবা হি উইল কাম আমাদের স্ট্রাকচার হিসাবে। তাহলে আমরা লিখলাম সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট, তাহলে উই শ্যাল হ্যাভ ডান দা ওয়ার্ক। বিফোর যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেই তাহলে হি কামস হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জন্য, আর যদি ফিউচারের জন্য নেই তাহলে হবে হি উইল কাম। এখন এই টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পূর্বে যুক্ত ছাড়াও আমরা বাক্য গঠন করতে পারি, অর্থাৎ দুইটা কাজ ছাড়াও একটা কাজ দিয়েও আমরা ফিউচার পারফেক্ট টেন্স দেখাতে পারি। যেমন যদি আমরা এই বাক্যটাই লিখি যে কি আমরা মাঠে ক্রিকেট খেলিয়া থাকিব, আমরা মাঠে ক্রিকেট খেলিয়া থাকিব, তাহলে কি হবে? উই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ খেলা করা মানে হচ্ছে প্লে থেকে প্লেড, অবজেক্ট হচ্ছে ক্রিকেট, এক্সটেনশন হচ্ছে ইন দ্য ফিল্ড, ঠিক আছে? তাহলে আমাদের কি হলো? আমরা মাঠে ক্রিকেট খেলিয়া থাকিব, এখানেও ইয়া থাকিব উল্লেখ আছে, তাহলে উই শ্যাল হ্যাভ প্লেড ক্রিকেট ইন দ্য ফিল্ড। সাবজেক্ট শ্যাল হ্যাভ B3 অবজেক্ট এক্সটেনশন। আমরা দুইটা কাজকে সংযুক্ত করেও আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেখাতে পারি, অথবা শুধুমাত্র একটা পার্ট ফিউচার টেন্স হিসেবেও আমরা দেখাতে পারি, ঠিক আছে? এখন আমরা যাব নেগেটিভ সেন্টেন্সের বেলায়। নেগেটিভ সেন্টেন্স দেখো কি হয়। নেগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের কি করতে হবে? নেগেটিভ সেন্টেন্সের জন্য আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস শ্যাল নট হ্যাভ অথবা উইল নট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট এক্সটেনশন। যেমন তুমি অঙ্কটি করিয়া থাকিবে না, তুমি অঙ্কটি করিয়া থাকিবে না, তাহলে এটাই হলো আমাদের নেগেটিভ সেন্টেন্স ফিউচার পারফেক্ট টেন্সে। তাহলে স্ট্রাকচারের জন্য আমরা প্রথমে ইউ নিলাম, তারপরে হবে উইল নট হ্যাভ, উইল নট হ্যাভ, ইউ উইল নট হ্যাভ, শ্যাল নট হ্যাভ বা উইল নট হ্যাভ, তারপরে করা মানে ডু, ডু থেকে ডান, তারপর অবজেক্ট হচ্ছে অঙ্কটি মানে দি সাম, তাহলে ইউ উইল নট হ্যাভ ডান দি সাম, ইউ উইল নট হ্যাভ ডান দি সাম। যদি লেখা থাকতো আমি অঙ্কটি করিয়া থাকিব না, তাহলে লিখতাম আমরা আই শ্যাল নট হ্যাভ ডান দি সাম, আই শ্যাল নট হ্যাভ ডান দি সাম। ওকে, আচ্ছা এখন ইন্টারগেটিভ দেখো। ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে শুরুতেই শ্যাল বা উইল, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে হচ্ছে B3, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। এই স্ট্রাকচারে আমাদেরকে যেতে হবে। তাহলে প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে B3 অবজেক্ট এক্সটেনশন, তারপরে কোশ্চেন মার্ক। তাহলে আমরা একটা বাক্য লিখি, ছেলেটি কি, ছেলেটি কি ছবিটি আঁকিয়া থাকিবে, ছেলেটি কি ছবিটি আঁকিয়া থাকিবে। তাহলে কি হলো আমাদের এখানে শুরুতেই উইল নিতে হবে, তারপরে সাবজেক্ট উইল দ্য বয়, তারপরে হবে হ্যাভ, আঁকা মানে ড্র
ড্রু ড্রন। তো ড্রন ছবিটি হচ্ছে দ্য পিকচার, ঠিক আছে। তারপরে নোট অফ ইন্টারোগেশন অথবা কোশ্চেন মার্ক। তো উইল দ্য বয় হ্যাভ ড্রন দ্য পিকচার, এটাই হচ্ছে ফিউচার পারফেক্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ছেলেটি কি ছবিটি আঁকিয়া থাকিবে, উইল দ্য বয় হ্যাভ ড্রন দ্য পিকচার। এভাবে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখাইলাম। এখন তোমাদের আরেকটা হলো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটার শুরুতেই স্ট্রাকচার হবে শান্ট অথবা ওন্ড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস B3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এক্ষেত্রে আমাদের শুরুতেই শান্ট অথবা ওন্ড নিতে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে B3, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, তারপরে কোশ্চেন মার্ক। এই স্ট্রাকচারে আমাদেরকে নিতে হবে। যেমন শাইলা কি একটি গান করিয়া থাকিবে না, শাইলা কি একটি গান করিয়া থাকিবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন আছে আবার নাও আছে। তাহলে শাইলা হচ্ছে থার্ড পারসন, তার জন্য হবে অন। অন শাইলা হ্যাভ গান করা, সিং স্যাং সাং, সাং আ সং, ঠিক আছে। তাহলে অন শাইলা হ্যাভ সাং এ সং, অন শাইলা হ্যাভ সাং এ সং, শাইলা কি একটি গান করিয়া থাকিবে না, অন শাইলা হ্যাভ সাং এ সং। ধরো এখন আমি শাইলার পরিবর্তে আমি লিখলাম আমরা কি আগামীকাল ঢাকা যাইয়া থাকিব না, আমরা কি আগামীকাল ঢাকা যাইয়া থাকিব না, এরকম বাক্য আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, শুরুতেই নিব শান্ট, যেহেতু ফার্স্ট পারসন, শান্ট উই হ্যাভ, শান্ট উই হ্যাভ, যাওয়া মানে কি গো, গো ওয়েন্ট গান। তাহলে শান্ট উই হ্যাভ গান ঢাকা টুমরো, প্রশ্নবোধক চিহ্ন। শান্ট উই হ্যাভ গন ঢাকা, গন টু ঢাকা, শান্ট উই হ্যাভ গন টু ঢাকা টুমরো, প্রশ্নবোধক চিহ্ন। এইভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাতে পারবো। তো আমরা এতক্ষণ তোমাদের জন্য একটি টেন্স, গুরুত্বপূর্ণ টেন্স আলোচনা করলাম। তোমরা সেগুলি প্রয়োগ দেখলে, অর্থাৎ ভবিষ্যৎকালে যখন দুইটা কাজ ঘটবে তখন পূর্বে যুক্ত থাকবে। প্রথম যে কাজটা ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্ট, যে কাজটি পরে ঘটবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। আমরা সেই স্ট্রাকচারের প্রয়োগ দেখিয়েছি, তোমরা লক্ষ্য করেছো। দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ সেন্টেন্স যখন হয় তখন অবশ্যই সেখানে সাবজেক্টের পর শ্যাল নট হ্যাভ বা উইল নট হ্যাভ, কিন্তু এরকম অনেকেই লিখে থাকে বা বলে থাকে শ্যাল হ্যাভ নট বা উইল হ্যাভ নট, এভাবে করা যাবে না। তারপরে কি ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, অবজেক্ট প্লাস এক্সটেনশন দিয়ে আমরা বাক্য তৈরি করলাম। এরপরে ইন্টারোগেটিভের সময় আমাদের কি হবে, প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, তারপরে ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে কোশ্চেন মার্ক। সেই এক্সাম্পলও আমরা দেখিয়েছি। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় শুরুতে আমরা নিব শান্ট বা ওন্ড, পারসন ভেদে। ফার্স্ট পারসনের জন্য আমরা শান্ট ইউজ করব, আর সেকেন্ড পারসন, থার্ড পারসনের জন্য আমরা ওন্ড ইউজ করব। তারপরে সাবজেক্ট, তারপরে হ্যাভ, ভার্ব ইন দি পাস্ট পার্টিসিপল, অবজেক্ট, এক্সটেনশন, কোশ্চেন মার্ক। আমরা এতক্ষণ এই বাক্যগুলো আমরা আলোচনা করলাম। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, আমি বাক্যগুলো দিয়ে দিয়েই আজকের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। তোমরা এখন লিখো, জামাল আসিবার পূর্বে, তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি,
জামাল আসিবার পূর্বে রাকিব একটি উপন্যাস পড়িয়া থাকিবে। জামাল আসিবার পূর্বে রাকিব একটি উপন্যাস পড়িয়া থাকিবে। লিখছো? ওকে। তারপরে লেখো কাইসার একটি গল্পের বই পড়িয়া থাকিবে না। কাইসার একটি গল্পের বই পড়িয়া থাকিবে না। কাইসার একটি গল্পের বই পড়িয়া থাকিবে না। নেক্সট সেন্টেন্স, আমি কি তোমাকে সাহায্য করিয়া থাকিব? আমি কি তোমাকে সাহায্য করিয়া থাকিব? আমি কি তোমাকে সাহায্য করিয়া থাকিব? প্রশ্নবোধক চিহ্ন। জামাল কি একটি বই ক্রয় করিয়া থাকিবে না? জামাল কি একটি বই ক্রয় করিয়া থাকিবে না? জামাল কি একটি বই ক্রয় করিয়া থাকিবে না? লাস্ট বাক্য, কৃষকেরা কি মাঠে ধান কাটিয়া থাকিবে না? কৃষকেরা কি মাঠে ধান কাটিয়া থাকিবে না? কৃষকেরা কি মাঠে ধান কাটিয়া থাকিবে না? এই হচ্ছে আমাদের তোমাদের 5টি বাক্য হোমওয়ার্ক হিসেবে দিলাম। তোমরা অবশ্যই বাক্যগুলোর পাশাপাশি তোমাদের গ্রামার বইয়ে বেশ কিছু এক্সারসাইজ দেওয়া আছে, বাংলা থেকে ইংরেজি করবে এবং ডিফিকাল্ট ওয়ার্ড দেখবা ব্র্যাকেটে লেখা আছে, যদি বুঝতে না পারো সেগুলি প্রয়োগ করবে। বার্পের জন্য আমাদের গ্রামার বইয়ে কনজুগেশনের বার্পের লিস্ট আছে, সেগুলো দেখে নিবে। অবশ্যই আমার বাক্যগুলো এবং গ্রামার বইয়ের যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করবে। ইনশাল্লাহ বন্ধের পর আমরা সেই ক্লাসগুলো দেখব। স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।